গল্প প্রেমোত্তাপ। মম সাহা। গল্পের ৬তম অংশ। গত দুদিন যাবৎ প্রকৃতি প্রায় মন খারাপের রূপ নিয়ে আছে। ক্ষণে ক্ষণে বৃষ্টি হয়, আবার কিছুটা বিরতি নেয়, তারপর আবার অঝোর ধারায় ঝরে। মানুষের প্রাত্যহিক জীবন যাপনে কিছুটা মিলেছে বিশ্রাম। অনেকে বৃষ্টি দেখে স্কুল যাচ্ছে না, কলেজ যাচ্ছে না, কেউ বা নিয়েছে কর্মক্ষেত্র থেকে ছুটি। আবার যাদের পেট চালানোর জন্য সবসময় পরিশ্রম করতে হয়, তাদের এখন রিকশা নিয়ে রাস্তার কোণে ভিজতে থাকা ছাড়া উপায় নেই। বৃষ্টিও ধনী গরিবের পার্থক্য বুঝে। তাই তো কেউ তাকে পেয়ে খুশি, আর কেউ তার যন্ত্রণায় পেটে ক্ষুধা আর মনে আশা নিয়ে বসে আছে, এই বুঝি রোজগার করতে পারবে কিছু। সেই বৃষ্টি ভেজা এক অবসাদগ্রস্ত দিনে ওহি ঘর ছেড়ে বেরিয়েছে। কর্দমাক্ত রাস্তা তাকে প্রায় নাজেহাল করেছে। তার উপর কোনো রিকশা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো গাড়িতে সিট খালি নেই, অথচ তার আজ গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। পরীক্ষা দিতেই হবে তাকে। সাইকোলজির স্টুডেন্ট হয়ে বড় বিপাকেই পড়েছে। পড়াশোনা এত কষ্ট জানলে খুব সাদামাটা একটা বিষয় নিয়েই পড়তো না হয়। ওহি তার হাতের ঘড়িতে চোখ বুলিয়ে সময় দেখে নিল। সকাল 7:30 বাজছে। 10টায় পরীক্ষা। বাসা থেকে ভার্সিটির দূরত্ব অনেক, তার উপর বৃষ্টি। সেই হিসেব করেই একটু আগে বের হয়েছে, কিন্তু তাও বৃষ্টির জন্য কোনো লাভই হচ্ছে না। আকাশের রঙও ভীষণ ধোঁয়াশা। সময়টা সকাল 7টা মনে না হয়, যেন মনে হচ্ছে সন্ধ্যা 7টা। সময় নিজ গতিতে বয়ে যাচ্ছে, অথচ দাঁড়িয়ে থাকা ছাড়া তার আর কিছুই করার নেই। হাতের ছাতাটা বৃষ্টির ভার বোধ হয় আর বহন করতে পারছে না। বাতাসের ছাটে বেশ খানিকটা ভিজেও গেছে সে। জামার হাতাটা ছোট হওয়ায় হাত ভিজে গেছে, যার ফলস্বরূপ ভীষণ ঠান্ডাও লাগছে। তন্মধ্যেই একটা বাস ছুটে আসতে দেখে ওহি ব্যস্ত ভঙ্গিতে হাত বাড়াল, দ্রুত ছুটে গেল বাসটার দিকে। বাসটার গতি ধীর হলেও থেমে গেল না। সেই আধো ছুটন্ত বাসেই প্রায় যুদ্ধ করে ওঠে দাঁড়ালো ওহি। বাস দেখেই ছাতা বন্ধ করে দিয়েছিল, যার কল্যাণে তার শরীর এখন পুরো ভিজে একাকার। ওহি বিরক্ত দৃষ্টিতে বাসের এধার থেকে ওধার চোখ ঘুরিয়ে নিল, একটু বসতে চাওয়ার আশা নিয়ে। এবং তার ভাগ্যের সুদৃষ্টিতে সে একটা সিটও পেয়ে গেল। যেই দ্রুত ছুটে গিয়ে বসতে নিবে, ঠিক তখনই পরিচিত পুরুষ মুখমণ্ডলটা তার দৃষ্টিগোচর হল। সে অবাক কণ্ঠে বলল, আরে হুমুর বাপ যে। নৌশাদ আশ্চর্য ভঙ্গিতে চোখ উঠিয়ে চাইল অহির পানে। সেও অবাক কণ্ঠে বলল, আইসক্রিম আন্টি যে। তা আজ তো হুমুর আইসক্রিম লাগবে না, কিন্তু তবুও আন্টির দেখা মিলল যে। ওহি মুচকি হেসেই নৌশাদের পাশের সিটে বসল। ক্লান্ত ভঙ্গিতে বলল, আন্টির আজ পরীক্ষা, তাই আন্টি বের হয়েছে। হুমু কেমন আছে? আর বলবেন না, হুমু তো প্রায়ই আপনার কথা বলে, তার আইতকিরিম আন্টি বলে কথা। কিন্তু আমরা তো হুটহাট দেখা হওয়া মানুষ, সেটা ওকে কিভাবে বলি, বলুন তো? ওর কথা আমারও প্রায় মনে পড়ে। দেখা করিয়ে দিয়েন একদিন। আচ্ছা, তা আপনার কি পরীক্ষা? কোন ডিপার্টমেন্ট? কোন ইয়ার? সাইকোলজি ডিপার্টমেন্ট, 3rd ইয়ার। নৌশাদ চোখ বড় বড় করে চাইল। অবাক কণ্ঠে বলল, 3rd ইয়ার? বুঝা যায় না। ছোট লাগে। তা সাইকোলজির স্টুডেন্ট, আমি কিন্তু বেশি ইন্টারেস্টেড এই বিষয়টা নিয়ে। স্বাভাবিকভাবেই এটা নিয়ে যারা জানে না তারা সকলেই আগ্রহ প্রকাশ করে। তা আপনি মানুষ পড়তে পারেন? নওশাদের প্রশ্নে হাসল ওহি। ঘাড় ঘুরিয়ে বলল, বই পড়েই কুল পাই না, আর আপনি বলেন মানুষ পড়তে। বড্ড কঠিন কাজ তা। কিন্তু আমার জানা মতে, আইসক্রিম আন্টি সবই বোধ হয় পারবে। চাঁদনি আজ কয়েকদিন যাবৎ অফিস যায় না। লজ্জায় ঘরের বাহিরেও তেমন যায় না। ফোন, সোশ্যাল মিডিয়াতেও সে অ্যাক্টিভ নয়। যেন দুনিয়া থেকে নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা সে করেছে। কিন্তু আজ বৃষ্টি তার ভেতরটা তৃষ্ণার্ত করেছে। আজ ভিজতে ভীষণ ইচ্ছে করছে তার, ভিজে অজানা গন্তব্যে হারিয়ে যাওয়ার ইচ্ছে করছে। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি আলগোছে শরীরের জামাটা পাল্টে নেয়। টাকার ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় ঘর ছেড়ে।
সকাল হওয়ায় রোজা সৌদাগর আর অবনী বেগম রান্নাঘরেই ব্যস্ত। তার উপর বাহিরে বৃষ্টি। বাড়িতে তুহিনও আছে। বৃষ্টি বলে সে বের হয়নি। সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। চাঁদনি বেশ আড়াল হয়েই বেরিয়ে গেল। খুব দ্রুতই সে বৃষ্টির ছাট নিয়েও এলাকা ছেড়ে বেরুল। এতক্ষণ মুখে ওড়না দিয়ে ঘোমটা জড়ানো থাকলেও এলাকা ছেড়ে বেরুতেই ঘোমটা খানা ছাড়িয়ে দেয়। খোলা রাস্তায় প্রাণ ভরে শ্বাস নেয়। বুক ভরে যায় তৃপ্তিতে। আহা, জীবন কতটা নির্মল। মাটির ভিজে গন্ধে তার শরীর তাজা হয়ে ওঠে। মন খারাপ যেন নিমিষেই হারিয়ে যায়। তন্মধ্যেই পেছনে থেকে তার এককালীন প্রিয় পুরুষের কণ্ঠ ভেসে আসে। চাঁদ। চাঁদনি থমকে যায়। বৃষ্টির এমন তুমুল নৃত্যে চোখ মেলে থাকাটা দায় হয়ে যায়, তবুও সে তাকায়। শাহাদাতের ছাতার নিচে গম্ভীর মুখটা দৃষ্টিগোচর হয়। শাহাদাত আরেকটু এগিয়ে আসে, অবাক কণ্ঠে বলে, বৃষ্টিতে ভিজছ যে, ঠান্ডা লাগবে না? চাঁদনির কঠিন চোখে তাকানোর কথা থাকলেও সে তাকায় কোমলভাবে। ধীরে উত্তর দেয়, ঠান্ডা লাগবে কিনা জানি না, তবে শান্তি লাগছে। তোমার সাথে যে ছেলেটার ছবি ভাইরাল হয়েছে, সেটা কে ছিল? শাহাদাতের প্রশ্নে চাঁদনি কিছুটা অস্বস্তি বোধ করল। ক্ষীণ স্বরে বলল, ছিল আমার কোনো শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী যে দুঃখ ডেকে আনল। অভাগা যেখানে যায়, সমুদ্র শুকিয়ে যায় প্রবাদ বাক্যটা শুনেছিলে? আমি সেই অভাগা। দোষ শুভাকাঙ্ক্ষীর না, দোষ তো আমারই কপালের। তুমিও তো আমার প্রিয় ছিলে, ভাগ্যের জোরে আজ প্রাক্তন। ভাগ্যেরই তো সব খেলা, তাই না বলো? শাহাদাত কিছুটা মাথা নত করল। লজ্জিত কণ্ঠে বলল, আমি তোমায় বিশ্বাস করি। তা, আমাকে ক্ষমা করবে না কখনো? করে দিয়েছি অনেক আগে। আমি সবসময় চাই তুমি সুখী হও। সুখী হওয়ার জন্য যদি তোমার আমাকে ছাড়তে হয় তাতেও আমার আপত্তি ছিল না। আর আজ যখন দেখলাম তুমি আমাকে ছাড়া সত্যিই সুখী, তখন আমার শান্তি লাগছে। বরং তুমি আমার সাথে থাকলে কিন্তু সুখী হলে না, সেটা আমাকে কষ্ট দিত। অথচ আজ শান্তি পাচ্ছি। আমাকে আর চাও না? শাহাদাতের অদ্ভুত প্রশ্নে হেসে প্রায় খুন চাঁদনি। হাসতে হাসতে বলল, তোমাকে চাওয়া সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন শুনেছি তুমি অন্য কাউকে চাও। যে আমার, সে আমারই। তার এক অংশ যদি অন্য কারো হয় তবে তা আমার চাই না। অথচ তুমি আগাগোড়া পুরোটাই অন্য কারো। কিভাবে চাই তোমাকে বলো? শাহাদাতের লজ্জায় মাথা নিচু হয়ে এলো। চাঁদনি কালো মেঘের পানে তাকিয়ে চিৎকার করে বলল, পৃথিবী বড্ড নিষ্ঠুর, যে যাকে ভালোবাসে সে তাকে পায় না। এমনটা কেন হয় শাহাদাত? সৃষ্টিকর্তা কি জানে না? ভালোবাসার মানুষকে ছাড়া আমরা বড্ড যন্ত্রণা নিয়ে বেঁচে থাকি। এ বেঁচে থাকায় কোনো মহত্ব নেই, শাহাদাত। তোমরা কেন দিনশেষে এমন বদলে যাও? তোমরা তো জানো না শাহাদাত, তোমরা একটা মানুষকে মেরে ফেলো হয়তো অজান্তেই। পুরো শহর যখন বৃষ্টিতে দুঃখবিলাস করছে, চিত্রা তখন গায়ে জ্বর নিয়ে দাঁড়িয়ে আছে শাহবাগের মোড়ে। শরীরে দেখা দিয়েছে মৃদু কম্পন। তার পাশেই দাঁড়িয়ে আছে বাহার, তীক্ষ্ণ দৃষ্টি তার। চিত্রার চোখমুখ তখন প্রায় অনেক বেশি লাল হয়ে আসছে। বাহার ধমক দিল, এই মেয়ে, বৃষ্টির মাঝে তোমার বাইরে দাঁড়িয়ে কাঁপতে ভালো লাগছে? অদ্ভুত সব কর্মকাণ্ড। ভালো লাগছে। আপনি পাশে থাকলে আমার সবই ভালো লাগে। বাহার আর চোখে চাইল মেয়েটার পানে। কিছুটা গম্ভীর কণ্ঠেই বলল, আমি তোমার টিচার হই, মনে রেখো। সেটা তো পড়ার টেবিল অবধি। শাহবাগের মোড়ে আপনি দাঁড়িয়ে আছেন আমার সবচেয়ে পছন্দের পুরুষ হয়ে। জ্বর কি আবেগ বাড়িয়ে দিল? না তো, প্রেম বাড়িয়ে দিয়েছে। আমার বড্ড প্রেম পাচ্ছে, বাহার ভাই। মেয়েটার লাগামহীন কথাবার্তায় বাহার কপাল কুঁচকে ফেলল। চিত্রার কিছুটা কাছে গিয়ে কপালে হাত রাখল। না, জ্বর তো ততটা বাড়েনি, তবে শরীর মোটামুটি ভালোই গরম। কিন্তু উল্টোপাল্টা বোকার মতন অবস্থা হয়নি। তবে মেয়েটা ইচ্ছাকৃত এসব বলছে, বাহারকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে। চিত্রা ততক্ষণে বাহারের হাতটা চেপে ধরল, ফিসফিস করে বলল,
জ্বরটা শরীরের না, মনের। একটু উষ্ণতা চাচ্ছে মন। বাহার হাতটা ছাড়িয়ে নিল। পকেট থেকে সিগারেট বের করল। সিগারেটে ফুঁক দিয়ে বলল, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি অনুভূতি কি জানো, রংনা? চিত্রা চোখ উল্টে তাকালো। মন খারাপ নিয়ে বলল, কি, বাহার ভাই? প্রেমিকার ঠোঁটের চুমু। বাহারের লাগামহীন কথায় চিত্রা হতভম্ব। সে বাহারকে অবাক করতে চেয়েছিল, কিন্তু বাহার নিজেই এমন কথা বলবে তা যেন সে ভাবতেও পারেনি। বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই। বাহার উচ্চ স্বরে হেসে দিল। চিত্রার বেশ খানিকটা কাছে এসে জড়িয়ে ধরল মেয়েটা কোমল কোমরটা। ঘোরগ্রস্তের মতন বলল, আগুনের সংস্পর্শে এলে মোম গলে আর প্রেমিকার সংস্পর্শে এলে প্রেমিক গলবে না, তা কি করে হয়, রংনা? আমিও তো প্রেমিক হতে চাই। পৃথিবীর সবচেয়ে মিষ্টি অনুভূতি আমারও তো পেতে ইচ্ছে করে। সৌদাগর বাড়ির মিলন মেলা যেখানে হয় সেটা হলো তাদের খাবার টেবিল। রাত হলেই বাড়ির প্রত্যেকটি মানুষ সেই মিলন টেবিলে উপস্থিত হয়। ছোট বড় সকলে একসাথে বসে খাবার খায়। আজও কার ব্যতিক্রম হলো না। সকলেই খাবার খেতে বসলো একসাথে। বাড়ির মহিলারা সকলকে খাবার পরিবেশন করছে। অন্যান্য দিনের মতন আজকের দিনটি উৎসবমুখর না। থমথমে একটা ভাব বিরাজমান। মাঝে মাঝে চিত্রার হাঁচিকাশির শব্দ পাওয়া যাচ্ছে, অতঃপর সবটা আবার নীরবতায় আচ্ছন্ন। চামচের টুংটাং শব্দ হচ্ছে। সকলের মনোযোগ খাবার খাওয়ায়, যেন মনোযোগ সরলেই বিরাট সমস্যা হয়ে যাবে। খাবার পথে চিত্রা আবার হাঁচি দিল। জ্বরে মেয়েটার নাজেহাল অবস্থা। মেয়েটা নাক টানতেই তার বাবার গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুমি কি শুরু করলে? বৃষ্টি এলে তো হুঁশ থাকে না, আর এখন সবাইকে বিরক্ত করছো। চিত্রা মুখটা আরেকটু নিচু করে ফেলল। মুনিয়া বেগম অবাক কণ্ঠে নিজের স্বামীর উদ্দেশ্যে বললেন, এ কেমন কথা? হাঁচিকাশি এলে সেটা কি আটকে রাখা যায়? অদ্ভুত সব কথাবার্তা। তুমি তোমার মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলেছ মেজবউ। এত আহ্লাদ দেওয়ার কিছু কি হয়েছে? মেয়ে বৃষ্টিতে ভিজেছে সেটা তুমি বকাঝকা না করে আবার তার পক্ষ ধরে কথা বলো, তাই না? মুনিয়া বেগম হতাশার শ্বাস ফেললেন। তার চিত্রাকে নিয়ে এই দুটো মানুষের কি এমন সমস্যা সে বুঝে পায় না। হ্যাঁ, চিত্রা যখন হলো তখন তারা আশা করেছিল তুহিনের পর আরেকটা ছেলে সন্তান হবে, যেহেতু তার ভাসুর আর দেবরের কোনো ছেলে সন্তান ছিল না। কিন্তু তাই বলে এত সমস্যা হওয়ার আদৌ কোনো যৌক্তিকতা আছে? তাদের তো প্রথম সন্তান ছেলে। ছেলে সন্তান নিয়ে এত হা হুতাশের তো কোনো কারণই সে দেখে না। মুনিয়ার ভাবনার মাঝেই আফজাল সৌদাগর খাবার থামিয়ে নিজের মেয়ের দিকে চায়। মেয়েটার চোখমুখ শুকিয়ে শূন্য প্রায়। মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় ক্লান্ত সে। কত রাত ঘুমায় না। বাবাদের চোখ বোধ হয় ফাঁকি দিতে পারে না চতুরতা। সন্তানের হাহাকার ছুঁয়ে দেয় বাবার চিত্ত। সে শব্দ করে গলা পরিষ্কার করল। মূলত সবাইকে নিজের দিকে মনোযোগী করল। অতঃপর বিজ্ঞ মানুষের ন্যায় মাথা দুলাতে দুলাতে ডাকলেন, চাঁদাম্মু। চাঁদনি তখন গভীর ধ্যানে মগ্ন। বাবার ডাকে ধ্যান ভাঙে তার। ঘোরগ্রস্ত মানুষের মতন বলে, বলো, আব্বু, মা, তুমি কি আমাকে বিশ্বাস করো? আফজাল সৌদাগরের এমন প্রশ্নে চাঁদনিসহ উপস্থিত সকলে অবাক হল। চাঁদনি কপাল কুঁচকে জিজ্ঞেস করল, এমন কথা বলছো কেন, আব্বু? তুমি উত্তর দেও, আম্মু। হ্যাঁ আব্বু, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি কি এটা মানবে যে আমি যেকোনো সিদ্ধান্ত নিলে সেটা অবশ্যই তোমার ভালোর জন্য নেই? চাঁদনির এবার বুক কাঁপছে। শরীর বেয়ে ঘাম শিশির বিন্দুর ন্যায় গড়িয়ে পড়ছে। বাবা কি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে যে সে এটা মানতে পারবে না? বাবা ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিয়েছেন বলেই তো এভাবে বলছেন। বাবা কি তাকে বিয়ে দিয়ে দেবে? চাঁদনির শক্ত চোখের কোণে মুক্তোর দানার মতন অশ্রুরা কত গীতিকাব্য লিখছে। কিন্তু পরিস্থিতির কারণে মুক্তি পাচ্ছে না। রোজা সৌদাগর স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন তুললেন, কি বলবে খুলে বলো? ওর বিয়ের ব্যাপারে যে বলেছিলাম সেটা ভেবেছিলে?
রোজা সৌদাগরের কথার পিঠেই চাঁদনির দাদিও প্রশ্ন ছুড়লেন। আমি যে ছেলেটার কথা বলেছি তাকে নিয়েই কি কিছু বলবি? ছেলে কিন্তু ভালো। চাঁদনি মাথা নিচু করেই রইল। চোখ বেয়ে উপচে পড়ছে অশ্রু, তবে সে তা প্রকাশ্যে আনবে না। ভুল তো তার হয়েছেই, এবার না হয় প্রায়শ্চিত্ত করবে। আর তার এই ভুলে যে অংশীদার ছিল সে তো বেমালুম বলেই বসে আছে চাঁদনি নামক মেয়েটার কথা। এই মেয়েটার জীবন যে কতটা নরক করেছে, সেই কথা ছেলেটার অবগত নেই বোধ হয়। চিত্রা অসহায় চোখে তাকালো, ভেঙে আসা অসুস্থ স্বরে বলল, বড় আব্বু, আপাকে এখনই বিয়ে দিয়ে দিবে? আর কটা দিন সময় দিলে? তোমাকে কেউ জিজ্ঞেস করেছ বেয়াদব মেয়ে? বড়দের মাঝখানে কথা বলতে আসো, লজ্জা শরম নেই? সব তোমার জন্য বুঝলে। একমাত্র তোমার জন্যই আজ এত সমস্যা। বাবার ধমকে নাজুক চিত্রার লজ্জায় অপমানে চোখে জল এলো। বড় ভাই বুঝল হয়তো বোনের কষ্ট, তাই তো বেশ মশকরা করে বাবার উদ্দেশ্যে বলল, এ আর নতুন কি? পৃথিবীর সব ঘটনার দোষ চিত্রার। পৃথিবী যদি কোনোদিন গোল থেকে ত্রিভুজ আকৃতির হয়ে যায় তবে সে দায়ভারও চিত্রার। তুহিন, আহা, আমি একটা কথা বলছি তো। কি শুরু করলি নুরু? কথাটা শেষ করতে দিবি তো নাকি? আফজাল সৌদাগরের ধমকে নিশ্চুপ পুরো পরিবেশ। চাঁদনির নত মাথার দিকে তাকিয়ে আফজাল সৌদাগর প্রশ্ন করলেন, আমি যে কোনো সিদ্ধান্ত এখন জানাবো। তার আগে আমার কিছু প্রশ্ন ছিল, আমি কি করব? চাঁদনি ঘাড় কাত করে সম্মতি জানালো। আফজাল সৌদাগর সম্মতি পেতেই জিজ্ঞেস করলেন, কাউকে তোমার পছন্দ? মানে, কাউকে ভালোবাসো? চাঁদনি চোখ তুলে বাবার দিকে তাকালো। চোখে তার অশ্রুতে টইটুম্বুর। কণ্ঠ কাঁপছে। তবুও বহু কষ্টে উত্তর দিল, বাসতাম আব্বু। উপস্থিত মহলে যেন নিবিড় বজ্রপাত হল। চাঁদনির মা হায় হায় করে ওঠল। চিত্রার চোখে জমল জল। তার আপার যে কথাটা বলতে কতটুকু বুক ফেটেছে তা বোধ হয় তার চেয়ে ভালো কেউ জানে না। রোজা সৌদাগর তখন অগ্নিশর্মা। মেয়ের দিকে তেড়ে যেতে নিলে বাধা দিলেন আফজাল সৌদাগর। ধমকে বললেন, যদি ওর শরীরে একটা টোকাও পড়ে তবে তোমার শরীর কত টুকরো হবে তুমি আন্দাজও করতে পারবে না। আমার ক্ষমতা নিশ্চয় তুমি ভুলে যাওনি? রোজা সৌদাগর নিজের স্বামীর এহেন ধমকে যেন কিছুটা শিহরিত হলেন। দাঁড়িয়ে গেল শরীরের লোমকূপ। স্বামীর অতীত তার অজানা নয়। একসময় ভয়ঙ্কর লোক ছিলেন তিনি। চাঁদনি নিজের বাবার পানে চেয়ে আছে উত্তরের আশায়। বাবা কি এমন বলবেন যে সবাইকে এতটা চুপ করিয়ে দিচ্ছেন? নিশ্চয় ভয়ঙ্কর কিছু। আফজাল সৌদাগর আবার মেয়ের পানে তাকালেন, কোমল কণ্ঠে বললেন, ভালোবাসতে? তার মানে এখন বাসনা, তাই তো? চাঁদনির কথাটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে তবুও সে উত্তর দিল, না। কতদিনের সম্পর্ক ছিল? চাঁদনি অস্বস্তি জড়ানো কণ্ঠে জবাব দিল, প্রায় 8 বছর। থেমে গেল সকলের শ্বাস প্রশ্বাস। বিস্ফোরিত নয়ন জোড়া মেলে সবাই চাঁদনির দিকে তাকিয়ে রইল, অথচ চাঁদনির দৃষ্টি নত। চিত্রা তখন নিঃশব্দে কাঁদছে। তার আপার যে ভীষণ কষ্ট হচ্ছে সেটা কিভাবে বুঝাবে সবাইকে? অবাকের স্বরে অবনী বেগম বললেন, 8 বছর। চাঁদনি কেবল উপরনিচ মাথা নাড়ল। চাঁদনির মা রুক্ষ কণ্ঠে বললেন, সেজন্যই বিয়ে করতে চাইতে না? আমাদের ঘাড়ে এত বছর বসে খেয়েছ মাথা, আর সেদিন খেলে ইজ্জত। ছি আম্মু, সব তো খেয়েই ফেললাম তোমাদের, এবার বোধ হয় তুমি আমার জান খেতে চাচ্ছ? চাঁদনির ধীর একটা বাক্যে মায়ের সত্তা নেড়ে উঠল। আফজাল সৌদাগর নিজের স্ত্রীর পানে তাকালেন চোখ রাঙিয়ে। লোকটার চক্ষু রক্তজবা প্রায়। রোজা সৌদাগর তা দেখে ফ্যাচফ্যাচ করে কেঁদে দিলেন। ছুটে চলে গেলেন নিজের ঘরে। পরিস্থিতি আবার স্বাভাবিক হতে এবার শ্বাস ফেলে পুরো দমে কথা বললেন আফজাল সৌদাগর। চাঁদ মা, আমি তোমার বাবা। আমি অবুঝ নই। আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়েটা ভালো নেই। বেশ অনেকদিন যাবৎ সে খারাপ আছে। তোমার মা বুঝেনি। সেটা তার ব্যর্থতা। তোমার ছবি নিয়ে একটা কেলেঙ্কারি হলো যা তোমার প্রাপ্য নয়।
তবুও অপমান জুটেছে তোমার ভাগ্যে। ওই যে, মানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না। সেই জন্য বোধ করি আমাদের সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের হিংসে করা কোনো মানুষ দুর্বলতা বানিয়ে নোংরামি ছড়িয়ে দিয়েছে এলাকা জুড়ে। এতে কি হয়েছে? বড়জোর মানুষ তোমাকে খারাপ ভাবছে। তবে মানুষের ভাবনায় কি আর আমার ফুলের মতন চাঁদের গায়ে কলঙ্ক লেপে যায়? যায় না। তুমি ভয় পাচ্ছ আব্বু তোমার প্রতি নিষ্ঠুর হয়ে খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে কিনা? কিন্তু তোমার আব্বুর এখনো এত মন পাষাণ হয়নি। তুমি দীর্ঘ 8 বছর কাউকে ভালোবেসেছ। তাকে এত সহজে তুমি হয়তো ভুলতে পারবে না। আমি চাইও না তোমার উপর কিছুটা চাপিয়ে দিতে। তবে আম্মু, বাবা হিসেবে চাই তুমি ভালো থাকো। আর সেই জন্যই আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে অন্য কোনো সম্পর্কের সাথে জড়াবো না। কিন্তু তোমাকে বাঁচাতে আমি তোমাকে এ দেশ থেকে পাঠিয়ে দিব অন্য কোথাও। তুমি একা থাকবে, ভালো থাকবে, নিজেকে গুছিয়ে নিবে সেই প্রত্যাশায়। আর আমি তোমার পাশে আছি। ভালো থাকার জন্য তোমার আরেকটা মানুষ প্রয়োজন এটা আমি বলবো না। একাও ভালো থাকা যায়। আর তুমি আপাতত একাই ভালো থাকবে। তুমি বলেছিলে তোমার সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছে। বরফ দেখার ইচ্ছে। তোমার সেই শখ পূরণ করবে তোমার বাবা। তুমি খুব শীঘ্রই সেখানে চলে যাবে। তোমার ভিসা তৈরি। ভেবেছিলাম তোমাকে উপহার হিসেবে দিব, সেই জন্যই না জানিয়ে তোমার ভিসার কার্যক্রম শুরু করেছিলাম। কে জানতো সে উপহার তোমাকে একটা বার বাঁচানোর জন্য কাজে লাগাতে হবে। আমার পরম ব্যর্থতা, তোমাকে দেশ ভ্রমণের ভিসা দিতে পারলাম অথচ ভালো থাকার মানুষটাকে হয়তো দিতে পারলাম না। তুমি ভালো থাকবে চাঁদ। ভালো থাকবে তুমি। তাই না আম্মু? চাঁদনি বাবার থেকে এতটা ভালোবাসা বোধহয় আশা করেনি। হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। আফজাল সৌদাগর চেয়ার ছেড়ে উঠে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। কেঁদে উঠলেন পাহাড়ের মতন বাবাও। সন্তানের অসহায়ত্বে বাবাও যে নিজেদের বড় ব্যর্থ মনে করেন। উপস্থিত সকলের চোখেই অশ্রু। চিত্রাও ডুকরে কেঁদে উঠল। চাঁদনি আপার এত ভালো ভাগ্য দেখে তার আজ তৃপ্তি লাগছে। যাক, অন্তত কিছু তো পেল মানুষটা। মধ্যরাতে বাতায়নের কোল ঘেঁষে জ্যোৎস্না হামাগুড়ি দিচ্ছে চিত্রার ঘরের মেঝেতে। আজ পুরো এলাকাতে বিদ্যুৎ নেই। কিছু একটা কারণবশত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঘুম নেই মেয়েটার চোখে। বাহার ভাইয়ের সাথে সেদিন রাস্তায় কথা বলার পর আর দেখা হয়নি। তার অসুস্থতার জন্য পড়াতে আসেনি মানুষটা। গত কয়েকদিন যাবতি মেয়েটার থেমে থেমে জ্বর আসছে আর শুকনো কাশি দেখা দিয়েছে। অতিরিক্ত ঠান্ডা থেকেই বোধহয় এই সমস্যা। হুট করেই বাহির থেকে গিটারের শব্দ ভেসে এলো। চিত্রার অবসাদ ছুটে গেল। বাহার ভাই অনেকদিন পর গিটার ধরেছে বোধহয়। অনেকদিন গিটারের শব্দ পায়নি সে। তৃষ্ণার্ত মন সে শব্দ পেয়ে উল্লাসিত হল। আগে বিদ্যুৎ কখনো ভুল করে যদি রাতে না থাকত, চিত্রা আর বনফুল তখন রাস্তায় ফুটপাতে বসে কত গল্প করত। তাদের এলাকায় যেন মেয়ে দুটোর হাসির শব্দে পুষ্প বৃষ্টি হতো। আর আজ, ভাগ্যের খেলা তাদের দুজনকে দুই পৃথিবীতে আবদ্ধ করেছে। চিত্রার ভাবনার মাঝেই রাস্তা থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। চিত্রা জানালার দিয়ে রাস্তায় চাইল। বনফুল বরাবরের নিয়ম অনুযায়ী আজকেও হাসছে, তবে আজকে তার সাথে চিত্রা নেই, হাসছে নোংর নামক মেয়েটা। চিত্রার কান্না পেল। কেঁদেও দিল সে। বাহারের গিটার তখন উন্মাদনা ছেড়ে করুণ স্বরে বাজছে। প্রেমিকার মনের ভাব কি বুঝেছেন লোকটা? কাঁদতে কাঁদতে মেয়েটার তুমুল কাশি শুরু হলো। মুখ চেপে ধরতেই হাতে তরল কিছুর উপস্থিতি অনুভব করল চিত্রা। হাতটা চোখের সামনে ধরতেই জ্যোৎস্নার আলোয় চিকচিক করল লাল রঙের তরল পদার্থ। পাশের ছাদের বাহার ভাইয়ের অবয়বটাও নিশ্চুপ। তার গিটারের সুর হুট করে ছন্দপতন হলো। তার গিটারও কি বুঝল ঝড়ের পূর্বাভাস। উত্তপ্ত গরম, ঘামে ভিজে একাকার চিত্রা। আজ কলেজ এসেছে অ্যাডমিট কার্ড নিতে। এই তো আর কিছুদিনের মাথায় তার পরীক্ষা শুরু হবে। অ্যাডমিট কার্ড নিতে এসে ভিড়ে সে অতিষ্ঠ হয়ে গেছে। মাথা ঘুরছে খালি।
এত রোদও যে আজ কি মনে করে উঠল সে বুঝে পাচ্ছে না। কি বিরক্তকর। অ্যাডমিট কার্ড নিয়ে চিত্রা কলেজ থেকে বেরুতেই যেন হাঁফ ছেড়ে বাঁচল। দমবন্ধ ভাবটা কিছুটা কম লাগছে। চিত্রা ডানে বামে তাকালো। রিকশার খোঁজ করল। কোনো রিকশা নেই আশেপাশে। যেদিন প্রয়োজন পড়ে সেদিনই রিকশাগুলো উধাও হয়ে যায়। কোথায় যায় কে জানে। চিত্রাকে বিরক্ত করতে বাহার ভাইয়ের পাশাপাশি প্রকৃতিও সচেষ্ট। চিত্রা আশপাশ তাকাতেই তার ডান দিকের গলিটাতে বনফুলকে ছুটে যেতে দেখা গেল। চিত্রা কিছুটা বিস্মিত হল। বনফুলের কলেজে রাস্তায় না। এতটা দূরে মেয়েটার একা আসারও কথা না। কিন্তু ও এখানে কি করতে এলো? বনফুল তত চতুর মেয়েও না যে একা একা এখানে চলে আসবে। তাহলে এখানে কেন এলো মেয়েটা? চিত্রার কপাল কুঁচকে গেল চিন্তায়। সেও কিছুটা ছুটেই সে গলির দিকে গেল। বনফুল ততক্ষণে অনেকটা দূরে। চিত্রা জোরে ডাক দিতে গিয়েও দিল না। কি মনে করে যেন থেমে গেল। বনফুলের হাবভাব তার স্বাভাবিক ঠেকেছে না। মেয়েটা কেমন সাবধানী চোখে আশেপাশে তাকাচ্ছে। কিসের ভয় মেয়েটার? কিসের ভয় সে এমন করছে? চিত্রা পায়ের গতি আরো বাড়ালো। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়। দ্রুত ছুটতে গিয়ে চলন্ত এক মোটর সাইকেলের সাথে ভয়ঙ্কর এক ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়ে সে পথের ধারে। মুখ থুবড়ে পোড়ায় বাহাতটা চিনচিন এক তীক্ষ্ণ ব্যথা করে উঠল। সেই ব্যথায় ঘুরে উঠল চিত্রার মাথা। অসহ্যকর ব্যথাটা সহ্য করতে না পেরে মেয়েটা গগন বিদারক চিৎকার দিয়ে ওঠে। মোটর সাইকেলের ছেলেটা তৎক্ষণাৎ তার গাড়ি থামিয়ে ছুটে এলো। ছেলেটাকে ঝাপসা চোখে দেখে চিত্রা বিড়বিড় করে উঠল, ধীর স্বরে বলল, আমাকে বাঁচাও, বাঁচাও। তারপর মেয়েটা জ্ঞান হারালো। শূন্য মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়ে কেমন নিস্তেজ হয়ে গেল। ওহি ভার্সিটি থেকে ফিরতেই অপ্রিয় মহিলার মুখমণ্ডল দর্শন করে বিরক্ত হল। বিরক্তি ছড়িয়ে পড়ল তার চোখ মুখে। সে নিজেকে কিছুটা ঠান্ডা রাখার চেষ্টা করেই তার রুমের দিকে এগিয়ে যেতে উদ্যত হলো, কিন্তু শেষমেশ সে আর যেতে পারল না। তার আগেই মহিলাটা হাসি মুখে কাছে এলেন, গদগদ করে বললেন, আমার অহু কেমন আছে? ওহি বিরক্ত চোখে তাকালো। ড্রয়িং রুমে তার বাবা, চাচা, বড় আব্বু, বড় আম্মু, মেঝো আম্মু সহ সবাই উপস্থিত। সাথে মহিলাটার স্বামীও এসেছেন বোধ হয়। এতগুলো মানুষের সামনে বাজে ব্যবহার করতে বাধল অহির। তাই কিছুটা তিতে কণ্ঠেই বলল, ভালো থাকারই তো কথা। ভালো থাকবো বলেই তো সবার এত আয়োজন। খারাপ থাকার সুযোগ নেই। অহির এমন আচরণেও মহিলাটার গদগ্ধ ভাব কমল না, বরং সে আহ্লাদ করে নিজের আঁচল দিয়ে মেয়েটার ঘাম মুছিয়ে দিতে নিলেন। কিন্তু এত আহ্লাদ বোধ হয় সহ্য হল না অহির। তাই মহিলাটার হাত কিছুটা ঝাড়া দিয়ে ফেলে অবনী বেগমের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আমি কলেজ থেকে এলে যে শরবত দিতে হয় সেই প্রথাও কি সবাই ভুলে গেছে? সবাই কি পেয়েছে? হ্যাঁ, যার যা মন চাইবে সে আমার সাথে তাই করবে? ওহি। নিজের বাবা আমজাদের সাবধানী ডাক ভেসে এলো। বাবা বোধ হয় তাকে শান্ত হওয়ার জন্য এই ডাকটা দিলেন। ওহি বাবার দিকে তাকালো। তাচ্ছিল্য করে বলল, আপনি একটা মানুষই। অহির কথা সম্পন্ন হওয়ার আগেই অবনী বেগম রান্নাঘর থেকে শরবত নিয়ে এলেন। চোখমুখ তার ফুলে আছে। শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে আধভাঙা কণ্ঠে বললেন, আমি খেয়াল করিনি তুমি এসেছ। নেও। ওহি শরবতের গ্লাসটা কিছুটা টেনেই নিল। তন্মধ্যে আমজাদ সৌদাগর স্ত্রীকে ধমকে বললেন, খেয়াল কোথায় থাকে তোমার? বাসায় করোটা কি তুমি? কেন, আপনাদের খোশামদ করে? বাবাকে উত্তরটা দিয়েই অবনী বেগমের দিকে তাকিয়ে সে বলল, আর হ্যাঁ আপনি, খেয়াল আর কবে করবেন? কে এলো, কে গেল সব খেয়াল করুন। সংসারটা আপনার। চোখ ফুলিয়ে কাঁদলে আর কণ্ঠস্বর ভাঙলেই যদি জগতে সুখে থাকা যেত বা সবটা পাওয়া যেত তবে আমার সকল অশ্রু আমি বিসর্জন দিতাম। ওহি কথা শেষ করেই ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা বিমূঢ় বিস্মিত নয়ন জোড়া মেলে বললেন, অহু বড় হয়ে গেছিস।
বড় হয়ে গেছি কিনা জানি না, তবে সামলে নিয়েছি। এর জন্যই তো ছেড়ে গিয়েছিলেন, তাই না? মহিলা আর জবাব খুঁজে পেলেন না। তার সাথে আসা ভদ্র পুরুষটি তখন উঠে দাঁড়ালো। কিছুটা মিষ্টি হেসে এগিয়ে এসে অহির মাথায় হাত বুলিয়ে দিল পিতৃস্নেহে। কোমল কণ্ঠে বললেন, তুমি বেশ বুদ্ধিমতী, মা। ভালো আছো? ওহি চেয়েও লোকটার সাথে খারাপ ব্যবহার করে পারল না। কিন্তু ধীর কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আপনারা আসছেন, বসুন, খাবেন, তারপর চলে যাবেন। আমি আশা করব এই ভদ্র মহিলা যেন এই বাড়িতে আর না আসেন। অহির তীক্ষ্ণ কথাতেও বিচলিত হতে দেখা গেল না লোকটাকে। সে শান্ত ভঙ্গিতেই বলল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ উনি তোমার। সরি টু সে, উনি আমার কেউ না আঙ্কেল। আপনি ভুল কথা বলবেন না। অহির আচরণে ভদ্রমহিলার চোখের কোণে অশ্রু দেখা গেল। অশ্রু এলো অবনীর চোখের কোণে। মুখ তার ভীতিগ্রস্ত। নুরুল সৌদাগর উঠে এলেন, বিজ্ঞ কণ্ঠে মহিলার উদ্দেশ্যে বললেন, শিমুল, কেঁদে লাভ নেই। মেয়েটা তোমার আচরণে অনেক ব্যথা পেয়েছে, যার কারণে আজ সে পাথর। তুমি তোমার প্রাপ্য আচরণেই তার কাছ থেকে পাচ্ছ। শিমুল নামের মহিলাটি তার চোখের স্বচ্ছ গ্লাসটা খুললেন। চোখের অশ্রুখানি আলগোছে মুছে বললেন, আমাদের তোমাকে প্রয়োজন। আমার আপনাকে প্রয়োজন নেই। আমার প্রয়োজনে যে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে তাকে আমার চাই না। ওহি, তুমি ওর সাথেই যাবে। ওদের সাথেই থাকবে। আর কোনে কথা না। আমজাদ সৌদাগর নিজের কথাটা বলেই হনহনিয়ে চলে গেলেন নিজের রুমে। ওহি ফেটে পড়ল ক্রোধে। হাতের কাছের গ্লাসটা সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। চিৎকার দিয়ে বলল, আপনারা কেউ আমাকে ভালোবাসেননি। সব সময় নিজেদের কথা ভেবেছেন। আপনারা তো নিজেদের কথা ভেবে সুখী হয়েছেন, আমাকে কেন ফেলেছেন বাতিলের খাতায়? একটা সন্তানকে যদি মা বাবা হয়ে সুখই দিতে না পারেন তো জন্ম দিয়েছিলেন কেন? বাবা মা হিসেবে আপনারা ব্যর্থ। মানুষ হিসেবে আপনারা ব্যর্থ। একটা মানুষের সুখ কেড়েছেন আপনারা। শৈশব থেকে কত মানুষের ঠাট্টার পাত্রী হয়েছি আমি। এসব আমি ভুলবো না। ভুলবো না। এ বাড়ি থেকে আমার লাশ বের হবে, আমি তো নাই। কাচের গ্লাসের টুকরোগুলো পা দিয়ে মারিয়েই ওহি নিজের রুমে ছুটে চলে গেল। পেছনে ফেলে গেল কিছু ব্যথাতুর, অবাক দৃষ্টি। বিষাক্ত অতীত কখনো সুখের স্বাদ দিতে পারে না যে। অফিসের কাজে ব্যস্ত হাত চাঁদনির। চাকরিচ্যুত হওয়ার চিঠিটাও সে জমা দিয়ে ফেলেছে। জমে থাকা কাজগুলো সম্পন্ন করে তুলে দিবে দায়িত্বরত সিনিয়র অফিসারের হাতে, তারপর তার ছুটি, চির অবসাদ। ছুটি দিবে আপন মানুষ, ছুটি দিবে দেশ। তার মনের সাথে সাথে তার দেহ ভুগবে একাকিত্বে। তাও ভালো, কেউ তখন আর কাঁদাবে না তাকে, কেউ তাকে আর ঘটা করে হাসবে না। কেউ তখন তাকে পাওয়ার জন্য বেয়াদব হতে চাইবে না। তাও ভালো, কেউ তখন আর জানবে না চাঁদ মেয়েটা মরছে রোজ। এসব ভাবতেই হতাশার শ্বাস বেরিয়ে এলো চাঁদনির ভেতর থেকে। তন্মধ্যেই তার কলিগ মামুন সাহেব উপস্থিত হলো কার কক্ষে। নিজের চকচকে দাঁতগুলো দেখিয়ে হেসে বলল, কি ম্যাডাম, চাকরি ছেড়ে দিচ্ছেন শুনলাম? চাঁদনির ব্যস্ত হাত থামল। না চাইতেও মামুন সাহেবের দিকে তাকিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, ঠিকই শুনেছেন। চাকরি ছাড়বেন কেন? দোষ তো করেছেন আপনি, চাকরি তো না। মামুন সাহেবের ঠেস মারা কথায় কপাল কুঁচকালো চাঁদনি। কিছুটা অবুঝ হয়ে জিজ্ঞেস করল, জি, বুঝিনি। মামুন সাহেব এগিয়ে এলেন। চাঁদনির সামনের চেয়ারটাতে বসে পা ঝুলাতে ঝুলাতে কেমন বিদঘুটে হাসি দিয়ে বললেন, সাদা জামাতে বৃষ্টিতে ভিজে প্রেমিকের সাথে ছবি তো আপনি তুলেছেন। অফিস বা চাকরির দোষ কি? চাঁদনি ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকালো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোকটার সাথে কথা বলতে তার রুচিতে বাজছে। এর মাঝেই তার ফোনে নোটিফিকেশন এলো। মৃন্ময়ের ৪৯টা কল আর ৯৬টা মেসেজ। সবশেষ মানে বর্তমান মেসেজটা জ্বলজ্বল করছে ফোনের স্ক্রিনে। সেখানে ছোট করে লিখা, আমি অফিসের নিচে ইন্দুবালা, তাড়াতাড়ি আসুন।
চাঁদনির মাথা গরম হলো, ছেলেটা পেয়েছি কি তাকে? আজের একটা বিহিত সে করবেই। তার উপর মামুন সাহেবের গাজালা হাসিতে সে অতিষ্ঠ হয়ে যেই না ওঠে চলে যেতে নিবে তখনই পেছনে থেকে লোকটা বলে উঠল, ভিজে জামায় আপনাকে দারুণ লাগছিল। লোকটার ইঙ্গিত বুঝতে অসুবিধা হবে না কারো। চাঁদনিরও হয়নি, কিন্তু সে প্রকাশ করল না তার ঘৃণা, বরং মুচকি হেসে বলল, আপনার আর সুইটির অন্তরঙ্গ কিছু ছবিও দারুণ। ভাবিকে দেখাবো, কি বলেন? মামুন সাহেবের মুখের হাসি হাওয়ায় মিলিয়ে গেল। চাঁদনি গা দুলাতে দুলাতে নেমে গেল অফিস থেকে। অফিসের বাহিরে আসতেই দূরে দাঁড়িয়ে থাকা মৃন্ময়কে তার চোখে পড়ল। রাগটা সাথে সাথে মাথা চাড়া দিয়ে উঠল। সে কিছুটা দ্রুত এগিয়ে গিয়ে এমন মাঝ রাস্তায় সশব্দে চড় বসিয়ে দিল ছেলেটার গালে। ছেলেটা আকস্মিক ঘটনায় হতভম্ব। কেবল বিস্মিত কণ্ঠে বলল, ইন্দুবালা, আই হেইট ইউ, মৃন্ময়। তোমার বাচ্চামো আজ আমার চরিত্রে কলঙ্কের কালি লেপেছে। কখনো ক্ষমা করব না তোমাকে। কখনো না। চলবে।